বিকালের নরম সোনালি আলো বাগান জুড়ে ছড়িয়ে পড়েছে রোদের কিরণগুলো। গাছের পাতার ফাঁক দিয়ে ছিটকে এসে কখনো টেবিলের ওপর, কখনো সাজের মুখে এসে পড়ছে। টেবিলে বসে আছে সাজ, তার দুই চোখ দূরে কোথাও হারিয়ে গেছে, মুখে চিন্তার ছাপ গাঢ়। 3 দিন হলো সে ভেতরে ভেতরে এক ভারী বোঝা বয়ে বেড়াচ্ছে। আরশানকে সবকিছু বলে ফেলেছে, কিন্তু সেখানেই শেষ নয়। আরশান চেয়েছিল সোজা তার মায়ের সাথে কথা বলতে, কিন্তু সে মানা করে দিয়েছে, নিজেই সামলে নেবে এই জন্য। সাজের বুক কেঁপে ওঠে শুধু সেই ভাবনাতে, কিন্তু নিজের কণ্ঠে বলার সাহস পাচ্ছে না সে। বারবার ভেবেছে, প্রতিদিন চেষ্টা করেছে, কিন্তু যতবারই মুখ খুলতে গেছে শব্দগুলো আটকে যাচ্ছে গলায়। সেই সময় সাজের মনোযোগ ভাঙল। সামনে এসে দাঁড়ালো স্বামী, হাতে ছোট্ট খাবারের একটা প্লেট। এই, তোর রুটি কই? স্বামীর জিজ্ঞেস করলো। সাজ আনমনেই জবাব দিল, দেখো, কোনো গাছে উঠেছে হয়তো। স্বামীর এক মুহূর্ত দেরি না করে চারপাশের সব গাছের দিকে তাকাতে শুরু করলো। বড় বড় চোখ মেলে প্রতিটি গাছের পাতার আড়াল খুঁজতে লাগলো, কিন্তু নুটিকে কোথাও দেখা গেল না। এখানে নেই। এবার সাজের ধ্যান ভাঙল, বুকের ভেতর হালকা একটা দুশ্চিন্তা খেলে গেল। চোখ ফেরালো চারপাশের ফুল গাছ, লতা গুল্ম, আঙিনার কোণ, সব জায়গা খুঁজলো, কিন্তু নুটি নেই। তখন গেটের ফাঁক দিয়ে শব্দ ভেসে আসে। এক লাফে দৌড়ে এলো নুটি, ফুপিয়ে ওঠা লেজটা এদিকে ওদিকে দুলছে। সাজ দেখে হাসলো, হাঁটু গেড়ে বসে 2 হাত বাড়িয়ে দিল সাজ। নুটি ছুটে এসে উঠল তার কোলে। সাজ হাত বুলিয়ে আদর করতে করতে বলল, কোথায় গেছিলি বলতো? আমাকে এভাবে ভয় পাইয়ে দিলি কেন? নুটি গুনগুন শব্দে জবাব দিল যেন। স্বামীরও হেসে উঠল, দেখলি তো, আবার পালাচ্ছিল। সকালের আবহাওয়া ছিল বেশ শান্ত। মেহুল নিকোকে স্কুলের জন্য তৈরি করে দিচ্ছিল। মেহুল ধৈর্য ধরে ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে বলল, চুপ কর নিকো, একটু দাঁড়া, তোর চুল কত সুন্দর হয়ে গেছে। নিকো একবার আয়নায় তাকিয়ে মুচকি হেসে বলল, আমি কি সুন্দর লাগছি? মেহুল ঠোঁটের হাসি ফুটে উঠল, একেবারে রাজপুত্রের মতো। চকচকে স্কুলের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিকো দরজার কাছে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই স্কুল বাসের হর্ন শোনা গেল। মেহুল দরজা খুলে দিল। নিকো খুশি মনে হাত নেড়ে বিদায় জানিয়ে বাসে উঠে গেল। জানালার কাছ থেকে শেষবারের মতো ডাক দিল, বাই আপু। মেহুল হাত নেড়ে উত্তর নিল। নিকো চলে যেতেই বাড়িটা একদম ফাঁকা হয়ে গেল। ওই সময় মেহুলের মা ড্রয়িং রুম থেকে বেরিয়ে এসে শান্ত গলায় বলল, মেহুল, আমি একটা কথা ভাবছি। মেহুল অবাক হয়ে তাকালো, কি কথা? আমি আর তোমার বাবা ঠিক করেছি নিকোকে বোর্ডিং স্কুলে ভর্তি করে দেব। শুনে মেহুল কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেল। বোর্ডিং স্কুলে? কেন? মা সোফায় বসে দীর্ঘশ্বাস ফেললেন, দেখো, তোমার বিয়ের আর কটা দিন বাকি, তুমি নতুন সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আমি আর তোমার বাবা, আমরা তো অফিস নিয়ে খুবই ব্যস্ত থাকি। নিকোকে নিয়মিত সামলানো আমাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। বোর্ডিং স্কুলে দিলে ওর পড়াশোনা, খাওয়া দাওয়া সবকিছুই নিয়ম মাফিক চলবে। মেহুল হতভম্ব হয়ে মায়ের দিকে তাকালো। তার বুকের ভেতর অদ্ভুত ব্যথা জমে উঠল, কণ্ঠ কেঁপে উঠল। আশ্চর্য, তোমরা কি নিকোকে নিজের কাছে রাখতেও পারবে না? তোমাদের কি এতটুকু সময় নেই যে নিজের ছেলেকে একটু দেখাশোনা করবে? আমরা এটা ওর ভালোর জন্যই করছি। বোর্ডিং স্কুলে গেলে ও ভালো পড়াশোনা করবে। মেহুলের চোখে জল চলে এলো, গলা ভারী হয়ে এলো। ভবিষ্যতে কি শুধু বইয়ের পাতায় তৈরি হয় মা? নিকো কি বাবা মার ভালোবাসা ছাড়া বড় হতে পারবে? সে তো এখনো ছোট। তোমাদের স্নেহ চাই, তোমরা কি সেটা দিতে পারছো না? মায়ের সাথে তর্ক করার পর মেহুল আর দাঁড়িয়ে থাকতে পারল না। বুকের ভেতর অদ্ভুত একটা দম চাপা জমে উঠেছিল। চোখের কোণে জল টলমল করছিল। টেবিলে গরম গরম নাস্তা সাজানো ছিল, তবুও তার ক্ষুধা একেবারেই উধাও। খাবার খেলি না কেন? আমার খিদে নেই।
আর এক মুহূর্তও দাঁড়ালো না মেহুল। ব্যাগ কাঁধে ঝুলিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। জানালা দিয়ে রোদের শেষ ঝলক ঢুকে এসে বেঞ্চের ওপরে সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে। ক্লাসরুমে বসে আছে সাজ আর মেহুল। মেহুল সামনের বেঞ্চে হেলান দিয়ে বসে আছে, মুখটা ভারী হয়ে আছে, চোখের কোণে ক্লান্তি, ঠোঁট সোজা হয়ে আছে। সাজ অনেকক্ষণ ধরেই তাকিয়ে আছে তার দিকে। মেহুল সাধারণত এভাবে চুপচাপ থাকে না, আজকে হঠাৎ হলো কি? সাজ ধীরে ধীরে বলে উঠল, তুই নির্বাণ ভাইয়ের প্রপোজাল ফিরিয়ে দিয়েছিস কেন? মেহুল হালকা চোখ মেলে তাকালো সাজের দিকে। গলায় ভরাট কোনো শব্দ নেই। মা রাহাব ভাইয়ের সাথে বিয়ে ঠিক করেছে। এত তাড়াতাড়ি? কথাটা বলেই সে মেহুলের দিকে তাকিয়ে রইল। মেহুলের মুখে কোনো আবেগের ঝলক নেই, যেন অনেক আগেই মেনে নিয়েছে বিষয়টা। সাজ একটু অস্থির হয়ে উঠে আবারও জিজ্ঞেস করলো, তুই তো বিয়ে করবি? মেহুল কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ জানালার দিকে চলে গেল। বাইরের আকাশটা গাঢ় কমলা হয়ে আসছে। নিঃশ্বাস ফেলে বলল, জানি না। সাজ কপাল কুঁচকে আরো তীব্র স্বরে বলল, জানিস না মানে কি? বিয়ে করবি না? মেহুল এবার চোখ ফিরিয়ে সাজের দিকে তাকালো। এসব কথা বাদ দে, ক্লাস তো শেষ, চল। এই বলেই সে ব্যাগটা কাঁধে নিতে গেল, কিন্তু সাজ হাত বাড়িয়ে মেহুলের হাতটা শক্ত করে ধরে ফেলল। নিজের সাথে জোর করে কি লাভ মেহুল? তুই যদি সুখী না হোস, তোর তো কষ্টই হবে, আর আমি সেটাও দেখব দাঁড়িয়ে। আমি চাই না কোনো ঝামেলা হোক, সবাই এই বিয়েতে খুশি। সাজ দম নিয়ে তাকালো সরাসরি মেহুলের চোখে। তুই খুশি? মেহুল চোখ ফিরিয়ে নিল, যেন দৃষ্টি সরালেই উত্তর দিতে হবে না। আঙ্গুলের নখ দিয়ে বেঞ্চে অযথা দাগ কাটতে কাটতে বলল, চল বাইরে যাই, আরশান ভাইয়া তোকে নিতে আসবে না। সাজ ঠোঁট কামড়ে ধরল। বুঝতে পারল মেহুল ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছে প্রশ্নটা। মৃদু স্বরে উত্তর দিল, আসবে। দুজন একসাথে ক্লাস থেকে বের হলো। করিডোর পেরিয়ে বাইরে আসতেই রোদ ফিকে হয়ে গেছে, হালকা বাতাস বইছে। গেটের পাশে গাড়িটা দাঁড়িয়ে আছে, তার ওপরে ভর দিয়েই দাঁড়িয়ে আছে আরশান, এক হাতে পকেটে আর অন্য হাতে ফোনটা, মুখ গম্ভীর অথচ অদ্ভুত শান্ত। সাজকে দেখে তার চোখ নরম হয়ে এলো। মেহুল একবার সাজের দিকে তাকালো, তারপর আরশানের দিকে। হাসলো সে, দুজনকে বেশ মানিয়েছে। তুই যা, আমি চলে যাব। সাজ মাথা নেড়ে সম্মতি দিল। মেহুল হাঁটা দিল বিপরীত দিকে, আর সাজ এগিয়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল আরশানকে। আরশান দুই হাত দিয়ে সাজকে আঁকড়ে ধরল। সাজ মাথা গুজে রাখলো আরশানের বুকের কাছে। তার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে শান্ত হতে লাগলো। এক মুহূর্ত পর আরশান নরম স্বরে বলল, চল গাড়িতে ওঠ। সাজের জন্য দরজাটা খুলে দিল। সাজ ভেতরে বসলো, তারপর আরশানও সিটে বসলো। গাড়ির বাইরে থেকে আসা বিকেলের আলো জানালা দিয়ে ভেতরে ঢুকছে। গাড়ি চালু করে আস্তে আস্তে রাস্তা ধরলো আরশান। কিছুক্ষণ পর আরশান এক ঝলক তাকিয়ে জিজ্ঞেস করলো, কিছু খাবি? সাজ হালকা হাসি দিয়ে মাথা নেড়ে বলল, না, ক্যান্টিনে খেয়েছি। ওরা দুজন বাড়ির ভেতরে ঢোকার পর আরশান সরাসরি ওয়াশরুমে চলে গেল। সাজ চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল। কাবার্ড খুলে সাদা শার্টটা বের করলো আরশানের জন্য। সেই শার্টটা সুন্দরভাবে বিছানার উপরে মেলে রাখলো। তারপর টেবিলের কোণ থেকে আরশানের হাত ঘড়িটা নিয়ে শার্টের পাশে রাখলো। আরশান বের হয়ে এলে আর কিছু যাতে খুঁজতে না হয়। কয়েক মুহূর্ত পর আরশান বের হলো, হাত মুছতে মুছতে সাজের দিকে তাকালো। সাজ তখন বলল, আজকে কিন্তু সিসাইড হাউসে নিয়ে যাবেন। আরশান এক মুহূর্ত চুপ করে তাকিয়ে থাকলো, তারপর ঠোঁটের কোণে মৃদু হাসি খেলল। আচ্ছা নিয়ে যাব, তবে একটা শর্তে। সাজ ভুরু কুঁচকে তাকালো, ঠোঁট বাঁকিয়ে বলল, শর্ত? আরশান ধীরে ধীরে এগিয়ে এসে কাছে ঝুঁকলো, কানে মুখ এনে নরম স্বরে বলল, কিছু কথা। সাজ চোখ বড় বড় করে তাকিয়ে উঠল, গাল লাল হয়ে উঠল এক নিমিষেই। অসভ্য লোক। আরশান এবার মিটিমিটি হেসে মাথা নুইয়ে শার্টটা তুলে নিল। এক হাতে বোতাম লাগাতে লাগাতে বের হয়ে আসে। বাইকের কাছে গিয়ে হেলমেটটা তুলে নিল,
তারপর উঠে বসলো। সাজ ধীরে ধীরে বাইকের পেছনে বসলো। 2 হাত বাড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরলো আরশানকে। বাইক ছুটছে শহরের ভিড় পেরিয়ে, চারপাশের হাওয়ায় ভেসে আসছে। আরশান বলল, তোকে এখন ফেলে দেই রাস্তায়? সাজ ঠোঁট কামড়ে বলল, আপনি ঠিক থাকতে পারবেন তো? রাত নেমে এসেছে, আকাশে আধখানা চাঁদ, চারপাশে ছড়িয়ে থাকা তারাগুলো সমুদ্রের ওপরে ঝিলিক দিয়ে পড়ছে। সাজ নামতেই ঠান্ডা হাওয়া এসে চুল উড়িয়ে দিল। চোখের সামনে দাঁড়িয়ে থাকা কাঠের তৈরি বাড়িটার দিকে তাকিয়ে সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। পুরো বাড়িটা উঁচু কাঠের দেওয়াল, বাদামি রঙের ছোঁয়া, জানালাগুলো কাচের তৈরি। ভেতরে ঢুকতেই কাঠের মেঝে হালকা শব্দ তুলল তাদের পায়ের নিচে। দেওয়ালে ঝোলানো লণ্ঠনের মতো লাইটগুলো পুরো ঘরটাকে একেবারে শান্ত পরিবেশে ভরিয়ে রেখেছে। কোথাও কোনো রকম জৌলুস নেই, তবুও কত সুন্দর। সাজ হাঁটতে হাঁটতে সামনে এগোলো। কাঠের আর কাচের বড় স্লাইডিং দরজাটা টেনে বাইরে বেরিয়ে এলো। পেছনের সাইডে বিশাল বিচ, কালো রাতের বুক চিরে সাদা ফেনা তুলে গর্জে উঠছে ঢেউগুলো। বাতাস একের পর এক ঝাপটা দিয়ে সাজের পা ভিজিয়ে দিল, চুল এলোমেলো করে দিল। চোখের সামনে অসীম সমুদ্র, কানে শুধু ঢেউয়ের শব্দ। সাজের বুক ভরে উঠল অনাবিল প্রশান্তিতে। হঠাৎ পেছন থেকে দুটো শক্ত বাহু তার কোমর ঘিরে ধরল। সাজ চমকে উঠে চোখ বড় করলো, কিন্তু সেই পরিচিত স্পর্শে মুহূর্তেই নিশ্চিন্ত হয়ে গেল। বুকের সাথে পিঠ ঠেকে গেছে, উষ্ণ নিঃশ্বাস এসে গাল ছুঁয়ে যাচ্ছে। আরশানের কণ্ঠ খুব কাছ থেকে ভেসে এলো, ভালো লেগেছে? সাজের ঠোঁটে হাসি ফুটে উঠল। চোখ সরিয়ে সমুদ্রের দিকে তাকিয়েই উত্তর দিল, হুম, জায়গাটা অনেক সুন্দর। আরশান মাথা নিচু করে আরো কাছে ঝুঁকলো। তোর চেয়ে সুন্দর কিছুই নেই যদিও। সাজ মুখ ঘুরিয়ে আবারও সমুদ্রের দিকে তাকালো, কিন্তু বুকের ভেতর কেমন যেন অদ্ভুত এক টান অনুভব করছিল। ঢেউয়ের শব্দের সঙ্গে মিশে যাচ্ছিল তার হৃদস্পন্দন। কোমর থেকে আরশানের হাত সরিয়ে দিল। আমি একটু সামনে যাই। সে হালকা দৌড়ে বালুর ওপর দিয়ে গিয়ে দাঁড়ালো, যেখানে ঢেউ এসে ছুঁয়ে যাচ্ছে। ঠান্ডা পানির ছোঁয়ায় হেসে উঠল। চাঁদের আলোয় সমুদ্রটা একেবারে রূপকথার মতো লাগছিল। ঠিক তখনই এক ঢেউয়ের এসে সাজের হাঁটু পর্যন্ত ভিজিয়ে দিল। সাজ চেঁচিয়ে উঠল, আহ, কি ঠান্ডা! এদিকে আয়, ঠান্ডা লাগবে তো। এগিয়ে এসে নিজের জ্যাকেটটা খুলে সাজের কাঁধে জড়িয়ে দিল। সাজ নিচু গলায় বলল, আমাকে নিয়ে এত ভাবেন কেন? আরশান বলল, ভাবা কি অপরাধ? সাজ প্রতি উত্তর করল না, শুধু নিঃশব্দে ধীরে ধীরে মাথা নামিয়ে দিল আরশানের বুকে। আরশানের বুকের ধুকপুকানি কানে ভেসে আসছে স্পষ্টভাবে। সাজ চোখ বুজে রইল। আরশানের হাত শক্ত হলো, আরো কাছে টেনে নিল সাজকে। ঠোঁটে নীরব এক হাসি খেলে গেল। এই মুহূর্তে পৃথিবী থেমে গেলেও তার আপত্তি নেই।